নিঝুম অবাক চোখে তার মা শান্তি বেগমের দিকে তাকিয়েছিল। মায়ের এই রণচণ্ডী রূপ সে আগে কখনো দেখেনি। উপস্থিত অনেকেই নানা রকম কথা বলতে থাকেন। নাজমুল খান চূড়ান্ত অপমানিত বোধ করেন। তাই তিনি ভাবেন এখানে আর বেশিক্ষণ না দাঁড়ানোই ভালো। তাই তিনি ফেরার জন্য পা বাড়ান। তবে যেতে যেতে নিঝুম ও শান্তি বেগমকে সতর্কবাণী দিতে ভোলেন না। তিনি বলেন, বেশি বাড় বেড়েছে না তোদের মা মেয়ের, তোদের আমি দেখে নেব। তবে তার এই হুমকিতে শান্তি বেগম বা নিঝুম কেউ গায়ে মাখে না। ছবি বেগম দেখেন যে উপস্থিত আত্মীয় স্বজনেরা নানা রকম কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েছে। এই ব্যাপারটা খেয়াল করে তিনি অনেক বিব্রত বোধ করেন। পরিস্থিতির গভীরতা তিনি বুঝতে পারছিলেন। তাই তো মৃদু হেসে বললেন, যা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল তার জন্য আমি দুঃখিত। নিঝুম, তুমি মনে সাহস রাখো। সন্ধ্যাবেলা আত্মীয় স্বজন অনেকেই বিদায় নিয়েছে। যে কয়েকজনও বা আছে তারাও যাওয়ার পথে। তবে যেতে যেতে তারা নানান ধরনের মন্তব্য করে যেতে ভুলছেন না। ছবি বেগমের আপন বড় বোনও যাওয়ার সময় বেশ শব্দ করে বলে ওঠেন, এসব কি হচ্ছে ছবি? তোর বাড়িতে এসে এসব নাটক দেখবো ভাবিনি। তোর সৎ বড় ছেলেটা এত খারাপ, বিয়ে করে নিজের বউকে এইভাবে ফেলে রেখে চলে গেছে। একবারও ভাবলো না মেয়েটার কি হবে? আর মেয়ের বাবারই বা এটা কেমন আচরণ করে গেল? ছবি বেগম উত্তরে কি বলবেন বুঝতে পারলেন না। একটু ভেবে চিনতে তিনি কিছু বলতে যাবেন, তার আগে হঠাৎ করে সেখানে উপস্থিত হয় আবরাজ। সে এসেই বলে, বউকে ফেলে রেখে কোথাও যায়নি। একটা মিথ্যা দিয়ে শুরু সম্পর্ককে মান্যতা দিতে চায়নি শুধু। আবরাজের গলার স্বর শুনে সবাই চকিতে সামনের দিকে তাকায়। সকলেরই অবাক দৃষ্টি আবরাজের দিকে। নিঝুম আবরাজকে দেখেই চোখ নামিয়ে নেয়। বিড়বিড় করে বলে, উনি কি সত্যি এসেছেন? আবরাজ ধীরে ধীরে এগিয়ে এসে বলে, এবার এই মিথ্যা সম্পর্কের ইতি টানার জন্যই আমার আশা। ছবি বেগম আবরাজকে দেখে যতটা না খুশি হয়েছিলেন, তার সব ছবি বিষাদের রূপ নেয় আবরাজের শেষ কথায়। তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন আবরাজ হয়তো বিবেচনা না করে একটা মস্ত বড় ভুল সিদ্ধান্ত নিতে চাচ্ছে। তাই তো তিনি আবরাজের উদ্দেশ্যে বলেন, তুমি এতদিন পর এই বাড়িতে পা রাখায় ভীষণ খুশি হলাম। আমার এটা ভেবে খুশি লাগছে যে তুমি তোমার বাবার করা অনুরোধটা রেখেছ। আমার তোমাকে কিছু বলার আছে। আবরাজ গম্ভীর স্বরে বলে, জি বলুন। ছবি বেগম আবরাজের সামনে এসে মাথা নিচু করে বলেন, আমি জানি অতীতে আমি তোমার সাথে যেই ভয়াবহ অন্যায়টা করেছি তার কোনো ক্ষমা হয় না। আমার নির্দয়তার জন্য তোমার সুন্দর শৈশব ব্যাহত হয়েছে। তুমি বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছ। এই জন্য আমি ভীষণই লজ্জিত। তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা জানি না, কিন্তু আমি নিজে অন্তত কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। জানো, আমার করা পাপের ফল আমার ছেলে আবির ভোগ করছে। পারলে আমার ছেলেটার জন্য দোয়া করিও। আমি প্রয়োজনে তোমার পা ধরে বলে যেই না তিনি আবরাজের পায়ে হাত দিতে যাবেন, এমন সময় আবরাজ তাকে ধরে ফেলে, বলে, এটা কি করছেন আপনি? আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, যেখানে আমার নিজের বাবাই যাই হোক। আপনাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আবিরের জন্য আমি দোয়া করব যেন ও সুস্থ হয়ে যায়। আবরাজের মুখে এই কথা শুনে ছবি বেগম ভীষণ খুশি হন। আবেগ আপ্লুত হয়ে বলেন, জানো, আজ আমার বুক থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। আমি এতদিন এটা নিয়েই দুশ্চিন্তায় ছিলাম যে তুমি কখনো আমায় ক্ষমা করবে কিনা। অবশেষে যেন আমার মনে শান্তি ফিরে এলো। আবরাজ বলে, এখন তাহলে আমি যে বিশেষ কাজে এসেছি সেটার ব্যবস্থা করা হোক। কি কাজ? আমার আর নিঝুমের ডিভোর্সের ব্যাপারে। ছবি বেগম মুখ ভার করে বলেন, সম্পর্কটা ভাঙা কি খুব প্রয়োজন? আবরাজ এবার বেশ শক্ত কণ্ঠে বলে, এই বিয়েটা আমার সাথে শুধুই একটা প্রতারণা ছিল, তাই এই প্রতারণার সম্পর্কটা আমি টিকিয়ে রাখতে চাই না। নিঝুম এবার সামনে এগিয়ে এসে বলে, আমিও আপনার সাথে একমত। এই সম্পর্কটা আর সামনে এগিয়ে না নেওয়াই ভালো। আপনি একটা কাজ করুন, ভালো একজন উকিলের সাথে কথা বলুন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই মিথ্যা সম্পর্কের সমাপ্তি ঘটে। আবরাজ বলে, এমনটাই করব আমি। ছবি বেগম পড়ে যান ধন্দে। যেখানে এরা দুজনেই চাইছে না এই সম্পর্কটা টিকে থাকুক, সেখানে কি আদৌ সম্পর্কটা টিকে থাকবে? ছবি বেগম একটা দীর্ঘ শ্বাস ফেললেন। হঠাৎ তার মাথায় কিছু একটা আসতেই তিনি বলে ওঠেন, তোমাদের বিয়ে তো কেবল 2 দিন হলো। এত তাড়াতাড়ি তো ডিভোর্স সম্ভব না। তোমাদের কমপক্ষে 6 মাস ওয়েট করতে হবে।
ছবি বেগমের কথায় আবরাজ এবং নিঝুম দুজনেই অবাক হয়ে যায়। আবরাজ বলে ওঠে, তাহলে কি এই 6 মাস আমাকে এই প্রতারণাপূর্ণ সম্পর্কটা বয়ে নিয়ে বেড়াতে হবে? ছবি বেগম বলেন, দেখো, যা হয়েছে সব নিঝুমের বাবার দোষ। নিঝুমের কোনো দোষ নেই। আর সব কিছুর তো একটা আইন বলে কিছু আছে। আবরাজ দীর্ঘ শ্বাস ফেলে। ছবি বেগম আরও বলেন, সামনের মাসেই তো নিঝুমের এইচএসসি পরীক্ষা শুরু হবে। আগামী মাস নাগাদ শেষ হবে। তারপর আরও 5 মাসের মতো সময় থাকবে তোমাদের জন্য এই সম্পর্কটাকে নিয়ে ভাবার জন্য। আমি তোমাদের একটা পরামর্শ দেব। আবরাজ জানতে চাই, কি পরামর্শ? তোমরা এই সম্পর্কটা এভাবে ভেঙে না দিয়ে এই সম্পর্কটাকে একটা সুযোগ দাও। নিঝুমের এইচএসসি পরীক্ষা শেষ হবার পর তুমি না হয় ওকে তোমার সাথে লন্ডনে নিয়ে যাও। তারপর সেখানে 5 মাস একসাথে থাকিও। আবরাজ বলে ওঠে, অসম্ভব, আমি এটা পারবো না। আমারও ওনার সাথে লন্ডনে যাওয়ার কোনো ইচ্ছে নেই। প্রয়োজনে উনি না হয় 6 মাস পর এসে ডিভোর্স দিয়ে যাবেন। কথাটা বলে উঠে যায় নিঝুম। ছবি বেগম পরিস্থিতি বেদিক বুঝতে পেরে বলেন, এরকমটা তো হয় না। তোমরা আগে একটু একে অপরের সাথে মিশেই দেখো না। এমনও তো হতে পারে যে তোমাদের মধ্যে অনেক ভালো বনিবনা হয়ে গেল। আবরাজ বলল, না, এই প্রতারক মেয়ের সাথে আমার বনিবনা সম্ভব নয়। নিঝুমও কম যায় না। সে বলে ওঠে, ওনার মতো রাগী অহংকারী লোক যার মধ্যে ন্যূনতম দায়িত্ববোধ নেই, একা একটা মেয়েকে রাতের মাঝ রাস্তায় ফেলে যায়, এমন কারোর সাথে আমারও বনিবনা হবে না। আবরাজ রেগে নিঝুমের দিকে ধেয়ে এসে বলে, ইউ। ছবি বেগম আবরাজকে থামিয়ে দিয়ে বলে, এমন করো না তোমরা। মনে করো আমি তোমাদের দুজনকে চ্যালেঞ্জ দিলাম এই 5 মাস একসাথে সংসার করার। আর 5 মাস পর তোমরা এই সম্পর্ক থেকে চাইলে বেরিয়ে আসতে পারবে। আমার চ্যালেঞ্জ হলো, এই 5 মাসে তোমরা একে অপরকে চিনলে, জানলে, হয়তো একে অপরকে বুঝতে পারবে। তখন আর এই সম্পর্কটা ভাঙতে চাইবে না। আর যদি ভাঙতে চাও তাহলে অসুবিধে নেই। তখন তোমাদের এই সিদ্ধান্তকে আমি স্বাগতম জানাবো। এখন বলো, তোমরা কি আমার চ্যালেঞ্জে রাজি আছো? এমনিতেও আরও 6 মাস কিন্তু তোমাদের অপেক্ষা করতেই হবে। যদি সাহসী হয়ে থাকো তো চ্যালেঞ্জটা নাও। আবরাজ কিছুটা ভেবে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, ঠিক আছে, নিলাম। করে দেখি 5 মাস সংসার। নিঝুম বলে ওঠে, কিন্তু আমি রাজি নয়। নিঝুম যখন জানিয়ে দেয় সে কোনো শর্ত মানতে রাজি না, তখন হঠাৎ করে হেসে ওঠে আবরাজ। নিঝুমকে উপহাস করে বলে, কেন, তুমি রাজি না? নাকি ভয় পাচ্ছ যে এই শর্ত মানতে গেলে তুমি আমার ধন ঐশ্বর্য দেখে আমার সাথে সংসার করতে চাইবে, কিন্তু আমি তখন তোমায় ফিরিয়ে দেব? নিঝুম রাগী কণ্ঠে বলে, আমাকে এমন ধরনের মেয়ে ভাবলে আপনি ভুল করছেন। আমি মোটেই লোভী নয়। সেই জন্যই তো আমায় ফাঁসিয়ে বিয়ে করেছিলে। দেখুন, সেটা একটা। ছবি বেগম তাদের মধ্যে হঠাৎ করে বলে ওঠে, হয়েছে, তোমাদের আর ঝগড়া করতে হবে না। নিঝুম, তুমি আর না করো না, এই শর্তে রাজি হয়ে যাও। 5টা মাসেরই তো ব্যাপার। নিঝুম কিছু সময় নিয়ে ভেবে বলে, বেশ, আমি এই শর্তে রাজি। আমি এই শর্তে জিতে প্রমাণ করে দেব যে আমি মোটেই কোনো লোভী মেয়ে ছিলাম না। আমার এই লোকটার ধন সম্পদের প্রতি বিন্দু পরিমাণ লোভ লালসা নেই। এটা প্রমাণ করে আমি দম নেব। আবরাজও দাপটের সাথে বলে, আমিও দেখব তুমি কি প্রমাণ করতে পারো। আমি তোমায় দেখে বলে দিতে পারি তোমার রন্ধে রন্ধে লোভ আর লালসা মিশে আছে। কার মেয়ে সেটা দেখতে হবে না। নিঝুম নিজের মেজাজ হারিয়ে ফেলে। সে বলে, সে হিসেবে তো আপনার শরীরেও আমার বাবারই রক্ত বইছে, কারণ আপনি তার ভাতিজা হন। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আপনি নিজেও লোভী? নিঝুম। ছবি বেগম এদের দুইজনের ঝগড়া দেখে ক্লান্ত স্বরে বলেন, এসব ঝগড়া বন্ধ করো এবার। নিঝুম, তুমি এভাবে বলো না তো। আবরাজ, তুমিও নিঝুমকে খারাপ কিছু বলো না। তোমাদের কাছে তো 5টা মাস সময় আছে একে অপরকে চেনার জন্য। তখন না হয় এসব বিষয় বিবেচনা করে দেখিও। নিঝুম বলে, আমি 5 মাস তো কি 5 দিনও এই অহংকারী লোকটার সাথে থাকতে ইচ্ছুক নয়। আবরাজ বলে, আর আমি যেন তোমার সাথে থাকার জন্য নাচতেছি, আমিও ইচ্ছুক নয় তোমার মতো লোভী মেয়ের সাথে থাকতে। আমি তো অপেক্ষায় আছি 6 মাস পর তোমায় ডিভোর্স দেওয়ার জন্য। ছবি বেগম আবারও তাদের দুজনকে থামিয়ে দিয়ে বলেন, তোমরা এবার ঝগড়া থামাও। আবরাজ, তুমি এত দূর থেকে এসেছো, এখন একটু বিশ্রাম নাও। আমি তোমায় খেতে দিচ্ছি। আবরাজ বলে, আমাকে আজই লন্ডনে ফিরতে হবে। কোম্পানির একটা জরুরি মিটিং আছে। সে কি, আজই এলে আর আজই চলে যাবে? কিছু করার নেই, যাওয়াটা প্রয়োজন। মাসখানেক পরে এই মেয়েটার পরীক্ষা শেষ হলে আমায় জানাবেন, আমি এসে ওকে নিয়ে যাব। কিছু অন্তত খেয়ে যাও। আচ্ছা, ঠিক আছে। ছবি বেগম খুশি হয়ে যান। আবরাজ সেই দিনের মতো খানা পিনা করে বিদায় নেয়। যাবার পর একটি বারের জন্য নিঝুমের সাথে কথা বলা তো দূরস্থ ফিরে পর্যন্ত তাকায় না।
নিঝুমও কম নাকি? সেও আবরাজকে মোটেও পাত্তা দেয় না। আবরাজ ও নিঝুমের মধ্যে এই স্নায়ুযুদ্ধ চলতেই থাকে। মাসখানেক পরে নিঝুমের এইচএসসি পরীক্ষা সবে মাত্র শেষ হলো। নিঝুম সব পরীক্ষায় অনেক ভালোভাবে দিয়েছে, তাই সে নিজের ভালো রেজাল্ট নিয়ে অনেক বেশি আশাবাদী। খেতে বসেও সে নিজের মা শান্তি বেগমকে উদ্দেশ্য করে বলছিল, তুমি দেখে নিও আম্মু, আমি অনেক ভালো রেজাল্ট করব। এই রেজাল্টের মাধ্যমে আমি অনেকের অবজ্ঞার জবাব দেব। নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে প্রমাণ করে দেব যে আমি মোটেও কারোর থেকে কম না। শান্তি বেগমও আশায় বুক বাঁধেন যে তার মেয়ে জীবনে ভালো কিছু করবে। এমন সময় হঠাৎ করে ছবি বেগম এসে নিঝুমকে বলে, নিঝুম, তুমি খেয়ে দিয়ে নিজের সব ব্যাগপত্র গুছিয়ে নাও, তোমায় এখন যেতে হবে। শান্তি বেগম অবাক স্বরে বলেন, ব্যাগ গোছাবে কেন? ও কোথায় যাবে এই সময়? ছবি বেগম বলেন, আবরাজ নিঝুমকে লন্ডনে যেতে বলেছে, এখন থেকে 5 মাস তো ওদের একসাথেই থাকতে হবে। নিঝুম বলে, আমাকে কি আজই যেতে হবে? শান্তি বেগম বলে ওঠেন, কিন্তু আবরাজের তো নিঝুমকে নিতে আসার কথা ছিল, ও তো এখনো আসলো না। আবরাজ ওর অফিসে কিছু জরুরি কাজের জন্য আটকা পড়েছে, এই জন্য ও আসতে পারবে না। ও নিঝুমকে লন্ডনের এয়ারপোর্ট থেকে পিক করবে বলেছে। শান্তি বেগম আশ্চর্য স্বরে বলেন, তাই বলে এত দূর পথ আমার মেয়েটা একা যাবে? ওর তো বিদেশে যাওয়ার কোনো অভিজ্ঞতা পর্যন্ত নেই। আরে কোনো অসুবিধে নেই, আমি আর আবরাজের বাবা মিলে তো ওকে একেবারে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবো। তারপর না হয় ও একেবারে লন্ডনে গিয়ে ল্যান্ড করবে, ওখানেও তো আরবাজ ওকে পিক করে নেবে, এত চিন্তার কিছু নেই। আর নিঝুম, তোমার পাসপোর্ট ভিসা সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে, তাই তোমার কোনো চিন্তা করতে হবে না। নিঝুম তেমন কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখায় না। ছবি বেগম এগিয়ে এসে নিঝুমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আশা করি এই 5 মাসের সফরে তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আসবে, যা তোমার জীবনে ভালো কিছুই নিয়ে আসবে। নিঝুম বলে, এই 5 মাস শুধু আমার কাছে একটা পরীক্ষা ক্ষেত্র, যেখানে আমার নিজের সততার পরিচয় দিতে হবে। নিঝুমকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বিমান উড্ডয়নের জন্য অপেক্ষা করতে লাগলেন ছবি বেগম ও আলমগীর খান। শান্তি বেগমের চোখে জল। আবিরও নিঝুমও বাড়ি থেকে আসার সময় ভীষণ কষ্ট পেয়েছে। নিঝুমকে বর্তমানে জড়িয়ে ধরে আছেন শান্তি বেগম। তিনি নিঝুমকে বলেন, সাবধানে থাকিস মা, তোকে আগে কখনোই নিজের থেকে এত দূরে পাঠায়নি, জানি না তুই ওখানে গিয়ে কিভাবে থাকবি। ছবি বেগম বলেন, তুমি চিন্তা করো না, আবরাজ ওকে ঠিকই দেখে রাখবে। এরই মধ্যে বিমান উড্ডয়নের সময় হয়ে যাওয়ায় নিঝুমকে যেতে হয়। সকল চেকিং শেষে সে বিমানে উঠে বসে। এতপর যাত্রা শুরু করে 7 সমুদ্র 13 নদী পারে বিলেতের উদ্দেশ্যে। এ যেন তার কাছে এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, যার ফলাফল কি হবে সেটাও নিঝুমের কাছে অজানা। নিঝুম সংকল্প নিয়ে ফেলেছে, এই যাত্রায় সে নিজের নির্লোভ হওয়ার সত্যতার প্রমাণ দিয়ে আসবে। 12 ঘন্টা পর, দীর্ঘ যাত্রার পর অবশেষে নিঝুম লন্ডনের মাটিতে পা রাখলো। প্লেন থেকে নেমে এসে চাতক পাখির মতো এদিক ওদিক তাকাতে লাগলো। তার 2 চোখ যেন আবরাজকেই খুঁজছে। লন্ডন বিমানবন্দরে নানান দেশি বিদেশি অচেনা চেহারার ভিড়ে সে নিজেকে একদম অসহায় ভাবছিল। এমন সময় হঠাৎ 2 জন বিদেশি তরুণ তরুণী তার দিকে এগিয়ে আসলো। নিঝুম তাদের দেখে কিছুটা চমকে গেল। বিদেশি তরুণী উৎসাহী কণ্ঠে বলল, আর ইউ নিঝুম? নিঝুম মাথা নাড়ল। এবার ছেলেটি হেসে বলল, আরে এটাই তো নিঝুম, আমাদের আবরাজের বউ। এই মেয়েটার ছবি তো আমাদের দেখেছিল আবরাজ। মেয়েটি হেসে বলে, আমার নাম ইলা, আর ও হলো মার্কস। আমরা হলাম আবরাজের বন্ধু, আমরা তোমায় নিতে এসেছি। নিঝুম যেন ঠিক তাদের ভরসা করতে পারে না। এটা বুঝতে পেরে মার্কস বলে ওঠে, ওয়েট, আমি আবরাজকে কল দিচ্ছি। বলে সে আবরাজকে কল দেয়। আবরাজকে কল রিসিভ করতে দেখে সে বলে, তোমার বউ মনে হয় আমাদের ঠিক বিশ্বাস করতে পারছে না, তুমি কিছু বলো। আবরাজ গম্ভীর স্বরে বলে, আমার এত বাজে সময় নেই যে তোমায় নিতে যাব, এই জন্য নিজের বন্ধুদের পাঠিয়েছি, ওদের সাথে চুপচাপ চলে আসো। নিঝুম ভীষণ অপমানিত বোধ করে। সে মুখের ওপরই বলে দেয়, আপনার দয়ায় আমি এখানে থাকতে আসিনি, আপনার দয়ায় আমি চলবও না, তাই আমার সাথে এমন ব্যবহার করার দুঃসাহস দেখাবেন না। নিঝুমের এই উত্তর শুনে ইলা ভীষণ খুশি হয়ে যায়। সে ভাবতেও পারেনি একটা বাঙালি মেয়ে এতটা দৃঢ় হতে পারে। ইলা নিঝুমকে বাহবা দিয়ে বলে, এই না হলে আদর্শ নারী। নিঝুমের থেকে এহেন তারা উত্তর পেয়ে আবরাজের মেজাজ খারাপ হয়ে গেল। সে নিজের মেজাজ হারিয়ে ফেলল এবং ফোনটা একটা আছাড় দিল, যার ফলে মেঝেতে পড়ে দামি ফোনটা ভেঙে গেল। এদিকে ইলা তো নিঝুমের প্রশংসায় পঞ্চমুখ। সে নিঝুমের কাঁধে হাত রেখে বলে,
তোমার সাহস দেখে আমি মুগ্ধ নিঝুম। আমি ভাবতেও পারিনি একজন নেটিভ বাঙালি মেয়ে এতটা সাহসী আর স্পষ্টভাষী হতে পারে। নিঝুম মৃদু হেসে বলে, শুধু আপনারা পশ্চিমা নারীরাই সাহসিকতা আর বীরত্বের পরিচয় দিতে পারেন এমনটা ভাববেন না। আমরা বাঙালি নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই। যুগের পরিবর্তনের সাথে সাথে আমরাও নিজেদের হয়ে প্রতিবাদ করতে শিখে গেছি। দেওয়ালে পিঠ ঠেকে গেলে একটা পিঁপড়াও ঘুরে দাঁড়াতে সময় নেয় না। মার্কস কিছুটা ভীত স্বরে বলে, কিন্তু আমার ভয় হচ্ছে যে আবরাজ না জানি কেমন রিয়েক্ট করে। ওর অ্যাপার্টমেন্টে যাওয়ার পর না আবার কোনো ঝামেলা হয়। ইলা বলে ওঠে, কোনো ঝামেলা হবে না, আমি আছি না নিঝুমের পাশে। তাছাড়া আমাদের নিঝুমও কম যায় না। ইলার কথায় নিঝুম হেসে ওঠে। এতপর তারা সবাই মিলে রওনা দেয় ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর দিকে, যা ঐতিহাসিকভাবে বাঙালি এবং বিশেষ করে সিলেটি বাঙালিদের বসবাসের জন্য পরিচিত। এটি লন্ডনের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত এবং এখানে ঐতিহাসিক ও আধুনিক স্থাপত্যের সমন্বয় দেখা যায়। এটি টেমস নদীর উত্তরে অবস্থিত। এর পাশেই রয়েছে ক্যানারি ওয়ার্ফের মতো আন্তর্জাতিক বাণিজ্যিক এলাকা। মার্কস একটা অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামালো। এরপর ইলা ও নিঝুম গাড়ি থেকে নামলো। ইলা নিঝুমকে বলে উঠলো, এই বিশাল বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই আবরাজের অ্যাপার্টমেন্ট। ও এখানেই থাকে। নিঝুম জিজ্ঞেস করে, কিন্তু আমি যে শুনেছিলাম উনি ওনার মামা মামির সাথে থাকেন। ইলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আবরাজের মামি কয়েক বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তারপর আবরাজের মামা লন্ডন থেকে নিউ ইয়র্কে চলে যান। এখন বেশিরভাগ সময় তিনি ওখানেই থাকেন এবং ওখান থেকে ব্যবসা পরিচালনা করেন। আবরাজও আর ওই বাড়িতে মন টেকেনি, তাই এখানে চলে এসেছে। নিঝুম বলে, ও আচ্ছা। মার্কস বলে, এখনো মনে হয় আবরাজ ফেরেনি, তোমরা ভেতরে চলো। ইলা নিঝুমকে বলে, এসো আমার সাথে। নিঝুম ইলার সাথে হাঁটতে শুরু করে। ইলা নিঝুমকে এখানকার পরিস্থিতি সম্পর্কে বলছিল। সে বলল, এখন আবহাওয়া বেশ শীতল যাচ্ছে, যে কোনো সময় স্নোফল হওয়ার সম্ভাবনা আছে, তাই তুমি সব সময় শীত বস্ত্র পরে থাকবে আর প্রয়োজন ছাড়া বাইরে বের হবার চেষ্টা করবে না। নিঝুম মাথা নাড়িয়ে সমর্থন জানায় তার কথায়। এর মধ্যে হঠাৎ করে মার্কস বলে ওঠে, দরজায় তো তালা মারা, আমরা ভেতরে কিভাবে ঢুকবো? ইলা মার্কসকে বলে, কেন? তুমি আবরাজের কাছ থেকে চাবি নাওনি? মার্কস মাথা চুলকে বলে, আমার তো সেটা মনেই ছিল না। ইলা রাগান্বিত হয়ে বলে, গবেট একটা। এখন কি হবে? নিঝুম বলে, উনি কখন ফিরতে পারে? ইলা জিজ্ঞেস করে, উনি বলতে কার কথা বলছো? আপনাদের বন্ধু ও আবরাজের কথা বলছো? ওর আসার তো কোনো ঠিক ঠিকানা নেই। চলো একটা কাজ করি, তোমাকে লন্ডন শহরের কিছু বিশেষ জায়গা ঘুরিয়ে আনি। নিঝুম নম্র স্বরে বলে, না মানে আসলে আমি না জার্নি করে ভীষণ ক্লান্ত, তাই আর ঘুরতে ইচ্ছা করছে না, আমার একটু বিশ্রামের প্রয়োজন। ইলা জিভ কেটে বলে, হ্যাঁ তাই তো, এই দেখো আমার মাথাতেই ছিল না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। মার্কস বলে ওঠে, আমি বরং আবরাজকে একটা ফোন করে দেখি ও কি বলে। এটা বলেই মার্কস আবরাজকে ফোন লাগায়। কিছু সময় রিং হবার পর আবরাজ ফোনটা রিসিভ করে। মার্কস আবরাজকে বলে, কিরে কোথায় তুমি? রাস্তায় আছি। কেন? আমরা তো তোমার বউকে নিয়ে তোর অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি। আমার তো তোমার থেকে চাবি নেওয়ার কথা মনে ছিল না, এখন কি করব? আবরাজ রেগে বলে, একদমই ওই মেয়েটাকে আমার বউ বলবে না। আর একটা কাজ করো, তুমি আর ইলা নিঝুমকে ওখানে রেখে বরং চলে যাও, আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে বলেই মার্কস ফোন রেখে দিয়ে ইলাকে বলল, আবরাজ তোমাকে আর আমাকে নিঝুমকে এখানে রেখে চলে যেতে বলল, চলো আমরা যাই। ইলা বলে, মানেটা কি? নিঝুমকে একা এভাবে রেখে আমরা চলে যাব? আরে বুঝতে পারছো না, ওরা হাজব্যান্ড ওয়াইফ, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। আবরাজ মুখে যাই বলুক না কেন, নিঝুম তো ওর বউ, আমরা কেন শুধু শুধু কাবাব মে হাড্ডি হব? মার্কসের এই কথাটা খুব একটা হজম হয় না ইলার, কারণ সে আবরাজকে যতটুকু চেনে, সে যে নিঝুমের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এমন বলছে না, সেটা সে নিশ্চিত। ইলার মাথা ঘুরতে লাগলো, তাহলে আবরাজের উদ্দেশ্য কি? এইদিকে ইলাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মার্কস বলে ওঠে, কিরে দাঁড়িয়ে আছো কেন? চলো আমরা যাই। ইলা বলে, এভাবে নিঝুমকে একা রেখে যেতে আমার মন চাইছে না। মার্কস বলে ওঠে, তুমিও না শুধু শুধু চিন্তা করছো, আবরাজ তো বললই ও প্রায় কাছাকাছি চলে এসেছে, আমাদের শুধু শুধু চিন্তা করতে হবে না, চলো তো এখন।
আজ মার্ভেল সিরিজের নতুন মুভি রিলিজ হবার কথা। আমি তোমার আর আমার জন্য টিকিটও কেটে রেখেছি। মুভি শুরু হবার টাইম হয়ে এসেছে। জলদি চলো, আমরা মুভিটা দেখতে যাই। ইলার মন একদম সায় দিচ্ছে না, তাই সে বলে আবরাজ না আসা পর্যন্ত আমি যাব না। কিন্তু মাস্ক জোরাজোরি করতে থাকে। এই অবস্থা দেখে নিঝুম বলে, আপনারা যান না, আমি সব কিছু সামলে নিতে পারবো। ইলা বলে, যা বলছো ভেবে বলছো তো? আবরাজ কিন্তু তোমার ওপর রেগে থাকতে পারে। যদি রাগের মাথায় নিঝুম বলে ওঠে, আমি ওনার রাগকে বিন্দুমাত্র পরোয়া করি না, আপনারা যান, আমি এদিকটা সামলাতে পারবো। এইদিকে নিঝুমের সায় শুনে মার্কস আরও বেশি জোরাজোরি করতে থাকে। শেষ পর্যন্ত ইলা রাজি হয়েই যায় মার্কসের সাথে মুভি দেখতে যেতে। তবে যাওয়ার আগে নিঝুমকে বলে যায়, সাবধানে থেকো, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। এই বলে সে নিজের ফোনটা নিঝুমের হাতে দিয়ে বলে, এখানে মার্কসের নাম্বার পাবে। তোমার কাছে মনে হয় এখনও এই দেশের সিম নেই, তাই আমার ফোনটাই দিলাম। যদি কোনো দরকার হয় মার্কসের নাম্বারে কল করো। বলে ইলা মার্কসের সাথে চলে যায়। নিঝুম তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তারা দুজন চলে যাবার প্রায় 20 মিনিট পরে নিঝুম গাড়ির শব্দ শুনতে পায়। এর কিছু সময় পর হন্তদন্ত হয়ে নিঝুমের সামনে চলে আসে আবরাজ। তার চোখে যেন আগুন জ্বলছে। আবরাজ বলে ওঠে, তোমাকে জাস্ট আমার সহ্য হচ্ছে না। বলে সে নিঝুমকে একটা ধাক্কা দিয়ে বলে, খুব তো বড় মুখে বলেছিলে আমার দয়া এখানে থাকতে আসুনি, তাহলে আমার অ্যাপার্টমেন্টে কি করছো? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। নিঝুমের আত্মসম্মানে আঘাত লাগে এই ব্যাপারটা। সে উঠে দাঁড়িয়ে বলে, আমি যা বলেছিলাম তাই করে ছাড়বো, আপনার দয়ায় আমি থাকবো না। বলে সে ধূপধাপ পা ফেলে বাইরে এসে দাঁড়িয়ে রইল। ইলার দেওয়া ফোনটা তার থেকে পড়ে গেছিল ধাক্কা খেয়ে, যেটা সে খেয়াল করলো না। নিঝুম বাইরে এসে একটা গাছের তলায় দাঁড়িয়ে রাগে কাঁপতে থাকলো। আবরাজের করা অপমানের কথা মনে করে তার চোখে জল চলে এলো। তবুও সে কাঁদল না, বলিষ্ঠ হয়ে চোখের জল মুছতে লাগলো। এইদিকে আকাশ হঠাৎ করে তুষারে ছেয়ে গেল। কিছু সময়ের মধ্যেই ভীষণ তুষার ঝড় শুরু হলো। নিঝুমের পরনে হালকা পোশাক থাকার দরুন সে কাঁপতে লাগলো। তার উপর তার লন্ডনের এত শীত সহ্যরও ক্ষমতা নেই। কিন্তু তবুও সে আবরাজের অ্যাপার্টমেন্টে না ঢুকে ওভাবেই দাঁড়িয়ে রইল।